মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার রায় আজ। ফেনীর নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের ১০ জনই খালাস। জ্বালানি সংকটে ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, বেকার প্রায় ৬২,০০০ মানুষ। সরকারের ব্যর্থতা দেখছে এনসিপি। খুলনার কয়রা আশাশুনির পানিতে তীব্র লবণাক্ততা, ৪০-২২% মানুষের হৃদরোগে আক্রান্তের ঝুঁকি। আমি বাংলাদেশি, ব্রিটিশ নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ। এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা, তীব্র প্রতিক্রিয়া তেহরানের, অর্থনৈতিক সংকটের শঙ্কা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, সাথে আছি শাকিল আহমদ। শিরোনামে যেমনটা শুনছিলেন, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি বিশ্বদীপ চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন। গত বছর 5ই মার্চ রাতে শিশু আসিয়া নির্মমতার শিকার হয় মাগুরা সদর উপজেলায়। রমজানের ছুটিতে শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশুটি ধর্ষিত হয়। বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণই করেনি, হত্যারও চেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় শিশু আসিয়ার। এদিকে ফেনীর আলোচিত নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের ১০ জনকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে ৪ জনকে। বহাল রয়েছে 2 আসামির মৃত্যুদণ্ড। এই মামলায় ঢালাওভাবে ফাঁসির রায় দেওয়ার কারণে নিম্ন আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট। ২০১৯ সালের ১০ এপ্রিল নৃশংস এক ঘটনায় প্রাণ হারায় ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি, যা নাড়া দেয় পুরো দেশকে। নুসরাত হত্যা মামলার মাস ৬-এর মধ্যেই রায় দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড দেন ১৬ আসামিকে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে এলে দীর্ঘ শুনানি শেষে ঘোষণা করা হলো রায়, যাতে বহাল রাখা হয়েছে শামীম ও সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড। ৪ জনের ফাঁসির রায় কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। খালাস পেয়েছেন ১০ আসামি। আদালত এই মামলায় ১৬ জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। নুসরাত হত্যা মামলায় যে বিচারক এত আসামিকে ফাঁসি রায় দিয়েছিলেন, কেড়ে নিতে বলা হয়েছে তার বিচারিক ক্ষমতা। আসামি পক্ষের আইনজীবীরা কেউ খুশি, কেউ বা প্রত্যাশিত রায় না পেয়ে আপিলের কথা জানালেন। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। রায়ে যাদের খালাস দেওয়া হয়েছে তাদের দ্রুত মৃত্যুদণ্ডের সেল থেকে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছে পরিবার। দাবি জানায় দ্রুত রায় কার্যকরের। আলহামদুলিল্লাহ, 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে। আজকে পুরুষেরা হত্যা করা হয়েছে। আমরা এই রায়, আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এই রায়টার মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিচারের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষণের পর হত্যা এবং সন্তানকে নদীতে ফেলে দেওয়ার 5 দিন পর উদ্ধার হয়েছে শিশুটির মরদেহ। সোমবার সকালে আরিয়াল খাঁ নদে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। জানা যায় 19 আগস্ট শিবচরের
বাখরের কান্দি এলাকায় ঝোপের পাশ থেকে উদ্ধার করা হয় শম্পা খাতুনের মরদেহ। এই ঘটনায় মামলার পর ফারুক মোল্লা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শম্পাকে ধর্ষণ শেষে হত্যা এবং শিশু আবিরকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে সে। শম্পা খাতুনের সাথে তার শিশু বাচ্চা আবির 1 বছর বয়সী, তাকেও এই নিষ্ঠুর ফারুক সে গলায় ওড়না পেঁচিয়ে বাচ্চাটিকেও সে সেদিন হত্যা করে। ফারুককে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং আদালতে তিনি 164 প্রদান করেছেন এবং তিনি হত্যাকাণ্ড, এই 2টি হত্যাকাণ্ডের তিনি আসলে দায় স্বীকার করেছেন। রাজধানীর খিলগাঁওয়ে স্বাভাবিক মৃত্যু ভেবে সুরতহাল পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয় 4 সন্তানের বাবাকে। কিছুদিন পর সিসিটিভি ফুটেজ দেখে স্ত্রীসহ পরিবারের সদস্যদের ধারণা বড় সন্তানই হত্যা করেছে। সেই মামলায় 3 দিনের রিমান্ডে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে মরদেহ উত্তোলন করে পোস্টমর্টেম রিপোর্টে সামনে আসবে প্রকৃত তথ্য। বিস্তারিত রমিজ হুসাইনের রিপোর্টে। 27 জুন বিকাল 4:50 দরজার তালা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় 70 ঊর্ধ্ব ফরিদউদ্দিন আহমেদকে। পার্শ্ববর্তী খিদমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয় 4 সন্তানের এই জনককে। মৃত্যুর 4 দিন পর কৌতূহলবশত সেদিনের সিসিটিভি ফুটেজ দেখতে বসেন স্ত্রীসহ 2 সন্তান। এতে দেখা যায় ফরিদউদ্দিনের ঘরের সামনে সোফায় ঘুমিয়ে আছেন তার বোন। বিকাল 4:20 বাবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বড় ছেলে আশরাফ উদ্দিন। কিছুক্ষণ পর 10 বছরের নাতনি ঘরটির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু একটা শুনতে পেয়ে ডেকে তোলেন ফরিদউদ্দিনের বোনকে। দৌড়ে গিয়ে দরজাটি ভেতর থেকে বন্ধ পান তারা। রান্নাঘর থেকে শিল এনে চেষ্টা করেন দরজা ভাঙার। মনে হলো অনেক ভারী একটা কিছু করলো। ওখানে শোনা যাচ্ছে আল্লাহ আল্লাহ, ছেড়ে দে মা মা, এরকম। টাইলসে গিয়ে পা এখানে বাড়ি খেলে যেমন আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছিল। ভাই দরজা আটকেছেন কেন? ভাই দরজা খুলেন, ভাই দরজা খুলেন। ভাই খালি আল্লাহ আল্লাহ এই 2টা শব্দ আমি পাইছি। আমি তো আনাইয়া তোমার আম্মুর ডাকতো, তোমার আম্মুর ডাকতো। তারপরে বউ আসলো দৌড়াইয়া, আইসা প্রথম চাকু নিল, তারপর বটি নিল, অনেক চেষ্টা করলো, নিজের হাত পা দিয়া যেভাবে পারে ওইভাবেই করতেছে। খবর পেয়ে বাসায় ছুটে আসেন ছোট ছেলে ইলিয়াস আহমেদ। তার ঘরে থাকা বিকল্প চাবি এনে খোলেন বাবার ঘরের দরজা। 4:50 অচেতন অবস্থায় বের করে আনা হয় তার বাবাকে। এর ঠিক 10 মিনিট পর বাবার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে যায় বড় ছেলে আশরাফ উদ্দিন। পরিবারের সদস্যদের অভিযোগ, বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে বড় সন্তান। ও বলে আমি বাথরুমে দিচ্ছি, পরে বলছে ঘরে গেছিলাম টাকা নিতে বাবার কাছ থেকে। বাবা যদি এরকম মারা যায় আর এত এত আওয়াজ করতেছি আমরা, তো ও কি কিছুই শুনে নাই? পুলিশকে বলে সে নাকি বারান্দায় লুকায় ছিল। বারান্দায় কেন লুকায় থাকবে? আমি দরজা অনেক জোরে জোরে লাথি দিছি, পুতা দিয়ে ভাঙছি, চিৎকার চেঁচামেচি করছি। ফরিদউদ্দিনের স্ত্রীর অভিযোগ, উচ্ছৃঙ্খল জীবনযাপনে বাধা ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে নিজ বাবাকে হত্যা করেছে তার বড় সন্তান। 50-50 দেওয়ার লোক অনেক আছে। মনে করেন 12 তলা ফাউন্ডেশন এখন পারবে না, 10 তলা করবে। ওখানে ওই বলতেছে ওই লোকের 5টা দিয়ে দিতে হইব আর আমাদেরকে 3টা দিবে। ডিট লেখা লয়ে এসে পড়ছে, কোনো লোক আনে না সামনে। পরে উনি কইতাছেন না আমি দিব না, আর অর্ধাহদ্দি যদি দেয় তো লোক লিয়া আমি দিব। এরই মধ্যে হত্যা মামলায় গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বড় ছেলেকে। ঘটনার সময় বারান্দায় থাকার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন হত্যার অভিযোগ। লাশের সুরতহাল এবং পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরেই বলা যাবে যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাক্ষ্য প্রমাণের সঙ্গে জিনিসগুলো মেলালেই বোঝা যাবে যে আসলে রহস্যটা কী। এরই মধ্যে কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরিবারটির প্রত্যাশা, তদন্তের মাধ্যমে সামনে আসুক প্রকৃত ঘটনা। সন্তান যদি খুন করে তাহলে মানুষে কি এই লালন পালন করে টাকা পয়সা খরচ করে সন্তান পালবো? রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। রংপুরে 4 খুন নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বেঁধেছে জনমনে। পুলিশের দাবি মানতে পারছেন না অনেকে। তবে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার 2 জন। এমন অবস্থায় প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার দাবিতে গতকালও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
কয়দিন আগেও মুখরিত ছিল রংপুর নগরীর মাছুয়াপাড়ার এই বাড়ি। হাসি ঠাট্টায় মেতে থাকতেন গণপতি চক্রবর্তী ও তার পরিবার। শনিবার রাতে উদ্ধার হয় পরিবারের 4 জনের মরদেহ। তবে এখনও বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়। হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। তবু এলাকাবাসীর মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন। অনেকের দাবি গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ মাদক সেবন করেন না। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাপাড়াপিড়ি এগুলা কিচ্ছু নাই। পাশের যে বিল্ডিংটা আছে, বিল্ডিং থেকে এই ছাদে যাওয়া সম্ভব, কিন্তু পাশের বিল্ডিংয়ে তো লোক ছিল, সে কি দেখলো না? তদন্ত সাপেক্ষে বলতে পারবো, কেবল তো সবে মাত্র 24 ঘন্টায় হয় নাই। এর মধ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে যেটুকু পেরেছি আমরা চেষ্টা করছি, বাকিটুকু আপনারা সময়ের সাথে দেখতে পারবেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর সিআইডি বলছে রিপোর্ট পেলেই খুলবে সব জট। মানে 2-1 জনের ক্ষেত্রে মাথায় আঘাত একটু পাওয়া গেছে, তাই ছাড়া বাকি সবারই মৃত্যুর কারণ শ্বাসরোধ। আমরা একটা সিগারেটের টুকরা পেয়েছিলাম, মোথা যেটা বলে পিছনের অংশটা, সেটা পেয়েছিলাম, সেটাও আমরা জব্দ করেছি। নিশ্চয়ই তাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করবে যদি সত্যি তারা থেকে থাকে। এদিকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও শোক র্যালি করেছে জেলা স্কুলের শিক্ষার্থীরা। আর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। পুলিশ কমিশনার স্যারের ভাষ্য মতে তারা ছাদ দিয়ে স্যারের বাসায় ঢুকেছিল, পরবর্তীতে ছাদ দিয়ে বের হয়ে এসেছে, তাহলে গেটের বাইরে তালাকে দিল। 2 জনে 4 জনকে হত্যা করতে পারে না, এটা একটা কঠিন ব্যাপার। যেখানে আমরা দেখছি কারেন্টের লাইন কেটে দিয়ে সেখানে এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, এই কারেন্টের লাইনটি কে কেটে দিল? তদন্তটা তো হচ্ছে, সে তদন্তটা আমাদের কাছে মনে হচ্ছে না সঠিক হচ্ছে। আমরা চাচ্ছি জিনিসটা সঠিক তদন্ত হোক। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে এটার আর চার্জশিট আমরা দিব, পুলিশ রিপোর্ট দিব, দিয়ে যাতে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা যায়, এটা আমরা নিশ্চিত না করা পর্যন্ত থামব। এদিকে একই পরিবারের 4 জনকে হত্যার পর আতঙ্কে এলাকাবাসী। দাবি জানান নগরীর নিরাপত্তা জোরদারের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার 18তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পুলিশ বাহিনীর অধীন এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। মূলত জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাগুলোর নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানব পাচার, ধর্ষণ এবং মানবতা বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ এই ব্যাটালিয়নকে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। এ সময় 2 দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সাক্ষাৎকালে তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। জ্বালানি সংকটে 6 মাসে বন্ধ 95 কারখানা, বেকার প্রায় 62,000 মানুষ। 6 মাসে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে সিপিডির প্রতিবেদনে। সংস্থাটি জানায়, নানা সংকটে কর আহরণ হতে পারে লক্ষ্যমাত্রা থেকে 1.5 লাখ কোটি টাকা কম, যা সরকারকে ফেলতে পারে গভীর সংকটে। জ্বালানি সংকটে উৎপাদন বন্ধ শিল্প কারখানাগুলোতে, কমেছে বিনিয়োগ, বেকার হচ্ছেন কর্মীরা। সব মিলিয়ে স্থবিরতা নেমে এসেছে অর্থনীতিতে। পত্র বার করা হয়েছে। সরকারের 6 মাসের বিশ্লেষণে এমন মতামত তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির বিশ্লেষণ বলছে, সদিচ্ছা থাকলেও সরকারের সক্ষমতা এবং সমন্বয়ের অভাবে জ্বালানি সংকট তীব্র হয়েছে। পাশাপাশি অর্থের সংস্থান না মেলায় গত 6 মাসে ছোট বড় অন্তত 95টি শিল্প কারখানা বন্ধ হয়েছে।
এই সময় বিভিন্ন খাতে চাকরি হারিয়েছেন ৬২,০০০-এর মতো শ্রমিক, যা উদ্বেগ বাড়াচ্ছে। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা এলএনজি ব্যবহার করার ক্ষেত্রে যে কারিগরি দক্ষতা দেখানো দরকার সেটা তো পারি নাই। এটা তো সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছি। যারা দেশ চালাচ্ছেন তাদের এই ব্যাপারে আগ্রহ বা উপলব্ধি কম আছে আমি বলছি না, কিন্তু কোথায় যেন ওনাদের এটাকে কার্যকর করার ক্ষেত্রে আমি সক্ষমতা এবং সমন্বয় দেখতে পাচ্ছি না। সিপিডির পর্যবেক্ষণে বড় পরিবর্তন নেই আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও, ফলে বাণিজ্যের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়নি। এই পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরে রাজনৈতিক পদায়ন বিপদ টেনে আনবে সরকারের জন্য। তৃণমূল পর্যায়ে আপনার সরবরাহ ব্যবস্থাকে সচল রাখার জন্য যেই ধরনের স্বস্তি দরকার বাণিজ্যিক এবং আপনার অন্যান্য ব্যবসায়িক, সেই বাণিজ্যিক এবং স্বস্তি নাই। এরই মধ্যে ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, তাই নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ সিপিডির। সেই সাথে রাজস্ব আদায়ে মন্থর গতি চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা কম হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। দুটা বড় চাপ এখন সামনে রয়েছে। একটা হলো সরকারি কর্মচারীদের বেতন দেওয়া, বেতন বৃদ্ধি, আর হলো ক্রমবর্ধমান ভর্তুকি। জ্বালানি সংকট মোকাবেলায় স্থানীয় উৎসে অনুসন্ধান বাড়ানোয় জোর দেয় সিপিডি। শিল্পের সাথে জ্বালানি যুক্ত, জ্বালানির সাথে বাণিজ্য যুক্ত। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। পত্র বার করা হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম মাসেই ধীরগতিতে শুরু হয়েছে এডিপি বাস্তবায়ন। জুলাইয়ে বাস্তবায়নের হার নেমেছে 0.69%। বিশেষজ্ঞদের মতে বছরের শুরুতেই এডিপি বাস্তবায়নের ধীরগতি প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা ও প্রশাসনিক জটিলতার ইঙ্গিত দেয়। দেলোয়ার দোলনের রিপোর্টে বিস্তারিত। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা ও তা বাস্তবায়নের সক্ষমতা সম্পর্কে ধারণা মেলে। তবে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নের সেই হার নেমেছে 1%-এর নিচে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার 0.69%। 2025-26 অর্থ বছরে যে হার ছিল একই, তবে 2024-25 অর্থ বছরের জুলাইয়ে এ হার ছিল 1.05%। আইএমএডির তথ্য অনুযায়ী জুলাইয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ব্যয় করেছে 2121.18 কোটি টাকা। গত অর্থ বছরের একই সময়ে ব্যয় হয়েছিল 1644.66 কোটি টাকা। অর্থ বছরের শুরুতে মন্ত্রণালয় ও বিভাগগুলো সাধারণত প্রস্তুতিমূলক কাজ ও পরিকল্পনা সাজায়, ফলে এ সময়ে অর্থায়ন তুলনামূলক কম থাকে। যদিও এডিপি বাস্তবায়নের এমন ধীরগতিকে দুর্বলতা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। সিলেকশনটা ভুল হয়, যথাযথ ব্যক্তি যথাযথ জায়গায় না যান, তাহলে কাজগুলো মুখ থুবড়ে পড়বে, এগোবে না। এটা ওই বরাবরই চিৎকার করে যেতে হবে, কিন্তু সময় পেরিয়ে যাবে। এবারের অর্থ বছরে সরকারি সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন সহ এডিপিতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3,08,924.86 কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। সরকারের 180 দিনে সব ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো ক্ষেত্রেই সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহে ব্যর্থ সরকার। সরকারের 6 মাসের বিশ্লেষণ নিয়ে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করতে পারেনি বিএনপি। তার দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ। অনেকগুলা তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে।
সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও জবাবদিহিতার ঘাটতির অভিযোগ করেন নাহিদ। বলেন, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ, পদায়ন এবং স্বজনপ্রীতি চলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয়, এবং দলীয় সংশ্লিষ্টতাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে। মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। এ সময় জুলাই গণহত্যার বিচার ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কিভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু তারা আমরা দেখি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন তৃণমূল থেকে ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে এই কথা জানান তিনি। বলেন, দলের কেউ অনৈতিক কাজে জড়ালে অতীতের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের শৃঙ্খলা রক্ষা করাই মূল দায়িত্ব বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান সমাধিতে। সংবাদপত্রের সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মিন্টো রোডে তার বাসভবনে এই মতবিনিময় হয়। এ সময় গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সরকারের গঠনমূলক সমালোচনায় পত্রিকা সম্পাদকদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। এ সময় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে বিরোধী দলকে ভূমিকা রাখার আহ্বান জানান সম্পাদকরা। সেই সাথে দেশের মানুষ সরকারের ফ্যাসিবাদ হয়ে ওঠা এবং বিরোধী দলীয় নৈরাজ্য চায় না বলেও জানান তিনি। তারা পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাবে জামায়াত। আগামী 25 সেপ্টেম্বর রাজধানীর শাপলা চত্বর থেকে সকাল 7টায় চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। মিন্টো রোডে লং মার্চের বিষয়ে পুলিশ আইজিপির সাথে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, লং মার্চে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইজিপি। তিনি আরও বলেন, জনগণকে নিয়ে আয়োজিত লং মার্চ সফল করবে জোট। গণভোটের গণরায় বাস্তবায়ন সহ নানা দাবিতে এই লং মার্চ হবে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। পুলিশ প্রধান আইজিপি যতটা আন্তরিকতা এবং আশ্বস্ত করেছেন, আশা করি এই লং মার্চে আমরা পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাব। আর রুটের প্রতিটি জায়গায় জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, সিভিল প্রশাসন, 11 দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলের সম্মিলিত সহযোগিতায় জনগণকে ব্যাপকভাবে অংশ নিয়ে এই লং মার্চ সফল করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। উপকূলের জনপদ খুলনায় মানুষের কাছে নিরাপদ খাবার পানি যেন দিন দিন হয়ে উঠছে আরও বড় চ্যালেঞ্জ। লবণাক্ততার কারণে শুধু পানির সংকটই নয়, বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও। খুলনার কয়রা ও আশাশুনিতে পরিচালিত আইসিডিডিআরবির গবেষণার তথ্য বলছে, জরিপ করা খাবার পানির অর্ধেকেরও বেশি উৎসে মিলেছে লবণাক্ততা। আর 40 ঊর্ধ্ব বয়সীদের একটি বড় অংশ রয়েছে হৃদরোগ আক্রান্তের মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে। জুনিয়র কবির সূচনার রিপোর্টে বিস্তারিত। চারদিকে শুধু পানি আর পানি, তবু যেন খাওয়ার পানিই নেই। খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনটা এমনই প্রহসনের, যেখানে নিতান্ত আট পড়ে বেঁচে থাকাটাও বড্ড সংগ্রামের। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই এলাকায় বছরের পর বছর ধরে বাড়ছে পানির লবণাক্ততা। আইসিডিডিআরবির সাম্প্রতিক এক গবেষণাতেও এমন আশঙ্কাজনক তথ্যই মেলে। এতে খুলনার কয়রা ও আশাশুনির 172টি গ্রামের 6703টি পানির উৎস পরীক্ষা করে কয়রায় খাবার পানির অর্ধেকের বেশি উৎসেই 55.3% মিলেছে লবণাক্ততা। আশাশুনিতে এই হার প্রায় 60 ভাগ, 23.3%।
কয়রাতে এবং আশাশুনিতে সম্মিলিতভাবে প্রতি 5 জনের মধ্যে একজনের এই রিস্কটা হাই। মূলত হার্ট অ্যাটাক এবং স্ট্রোক যে দুটো অসুখ থেকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মারা যায়। তো সেটার ঝুঁকি কতটা আছে? এই রিস্ক কোডটা সেটা বলে দেয় যে আগামী 10 বছরের মধ্যে একজন ব্যক্তির হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের সম্ভাবনা কতটুকু আছে। লবণাক্ত এই পানি দীর্ঘমেয়াদী ঝুঁকিতে ফেলছে মানব শরীরকেও। এই অঞ্চলের প্রায় 15,500 মানুষের স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করে দেখা গেছে তাদের মধ্যে 40 বছর বা তার বেশি বয়সী প্রতি 5 জনের একজন রয়েছেন হৃদরোগের মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে। লবণ খাওয়ার পরিমাণটা যদি পানির মাধ্যমে যে লবণটা শরীরে যায় সেটা কমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু যে কোনো মানুষের উচ্চ রক্তচাপের মাত্রাটা সহনীয় বা কন্ট্রোলের মধ্যে রাখা যায়। এবং সেই মাত্রাটা কন্ট্রোলের মধ্যে রাখলেই কিন্তু আমরা তাহলে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা মানে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির কথা যে বলছি, এই ঝুঁকিটা কিন্তু অনেক কমে আসবে। খুলনার কয়রা ও আশাশুনিতে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি এই অঞ্চলের মানুষের জন্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের স্ক্রিনিং এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিলেন গবেষকরা। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা রয়েছেন, ওনারা একটি অ্যাপের মাধ্যমে এই মানুষের কাছে তথ্য নেবে, কিছু নির্দিষ্ট তথ্য নেবে, কিছু প্রশ্ন করবে, সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। এই তথ্যগুলো দেওয়ার সাথে সাথে অ্যাপ কিন্তু এটা একটা এআই বেসড অ্যাপ, যেটাকে বলি অ্যালগোরিদম বেসড ডিসিশন সাপোর্ট সিস্টেম। এই অ্যাপের মাধ্যমে জেনে যাবে কারো কোনো ব্যক্তির হাইপারটেনশন হয়ে গেছে কিনা বা সম্ভাবনা আছে কিনা, কারো ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেম ঠিক একইভাবে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিংবা হয়ে গেছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।